আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর। কাতারের বৃহত্তম এলএনজি টার্মিনালে বিস্ফোরণ, আহত 54, নিখোঁজ 18। মানবতা বিরোধী অপরাধ হাসানুল হক ইনুর মামলার রায় 30 জুন। হাসান মাহমুদ নওফেল সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি। আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। রাশেদ। মুসলেকা দিয়ে ছাড়া পেলেন এমপি পুত্র খায়রুল সজীব। হাসনাত সহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ। সাবেক এমপি সেলিমা আহমেদ মারা গেছেন। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক গ্রেপ্তার। 11 জেলায় ঝড়ের আভাস, নদী বন্দরের সতর্কবার্তা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে এবার ককরোচ জনতা পার্টির অবস্থান ধর্মঘট। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার পাশাপাশি আরো বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রাজায়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছেন। তাদের অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে। আমি মহামান্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরো বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও বৈঠকে তুলে ধরেছেন। আনোয়ার ইব্রাহিম এ প্রসঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমি তার স্পষ্টবাদিতা এবং আমাদের অভিন্ন সংকল্পের প্রতি তার প্রতিশ্রুতিকে সাধুবাদ জানাই। হ্যাঁ, আমাদের শ্রমিক দরকার। একই সঙ্গে শ্রমিকদের ক্রমাগত শোষণ, দুর্ব্যবহার এবং কেবল ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই সহ্য করা যায় না। কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের বৃহত্তম এলএনজি টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 54 জন আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন 18 জন। সোমবার 22 জুন কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, রবিবার 21 জুন রাতে রাস লাফান শিল্প শহরের বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে কাজ শুরু হওয়ার সময় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে একটি কারিগরি বা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে দুর্ঘটনাস্থল থেকে 20 কিলোমিটার দূরে থাকা এফপির একজন সাংবাদিকও রাতের আকাশে আগুনের বড় শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। বিস্ফোরণের পর কারখানার ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পুরোপুরি জানা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় জানা যাবে 30 জুন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এদিন ঠিক করে দেয়। এদিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও ফারুক আহমদ। 24-এর গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা সহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ মামলা করে প্রসিকিউশন। নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, ওসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকুরিজীবী ইউসুফ শেখ। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। পরে গত বছরের 2 নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় গত 14 মে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক
অভিযোগ গঠনে শুনানি সোমবার 22 জুন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 4 জুন অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি নির্ধারিত ছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন এক গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আজ প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন। মামলায় বর্তমানে গ্রেফতার থাকা 5 আসামি হলেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ এবং দেবাশিস পাল দেবু। অন্যান্যরা পলাতক। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় হানজালা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন, অথচ বর্তমানে নিজেকে আন্দোলনের পক্ষে শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সোমবার রাশেদ খান তার পোস্টে বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে থাকা হানজালা এখন বাঘের সঙ্গে চিড়িয়াখানায় থাকতে চায়। গণঅভ্যুত্থানের সময় যারা ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল আমরা কিন্তু আন্দোলনে নাই, তারা এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে তুলে ধরছে। নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার মুসলেকা নিয়ে ছেড়ে দেয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল, সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ সকালে তার আত্মীয়ের জিম্মায় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টু রোড ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সহ তার কয়েকজন সহযোগী সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে দেশটির পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এনসিপি ইউকে এয়ারলাইন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসনাত আব্দুল্লাহর কাছেও ঘটনার বিষয়ে পুলিশ জানতে চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে 19 জুন ক্যামব্রিজ শহরে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগকারী জুবায়ের আহমেদ বলেছেন, হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীরা তার পথ আটকে মারধর করেছেন। তার তলপেটে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে, তাতে সেখানে হালকা জখম হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত হাসনাত আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। কুমিল্লা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিমা আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার 21 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম। সেলিনা আহমেদ মেরির চাচাতো ভাই মিনহাজ আল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সেলিমা আহমেদ মেরি দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও FBCCI এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদের সহধর্মিণী। সিরাজগঞ্জের তারাশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার পংরুহালি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের ছেলে এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক। তারাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। দেশের 11 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি। সোমবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফলে অনিয়মের অভিযোগে দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে এবার অবস্থান ধর্মঘট শুরু করে জেএনজি প্রজন্মের তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তর মান মন্দিরের মঞ্চে ঘুমিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গত শনিবার 20 জুন তীব্র গরম ও পুলিশের বিভিন্ন বাধা উপেক্ষা করে শত শত শিক্ষার্থী ও তরুণ দিল্লির নির্ধারিত বিক্ষোভ স্থল যন্তর মন্তরে অবস্থান নেয়। গত রোববার 21 জুন দ্বিতীয় দিনেও নতুন বিক্ষোভকারী যোগ দেওয়ায় আন্দোলনের পরিধি আরো বড় হয়েছে। দিনরাত সেখানে কাটাচ্ছেন আন্দোলনকারীরা। ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। শনিবার 20 জুন পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা করে বলেন যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা এবং পানি আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ হুমকিতে পড়েছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব অবশ্যই। তিনি আরো দাবি করেন যে ভারত যদি অত্যন্ত উদ্বেগজনক গতিতে পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করার কোনো পদক্ষেপ নেয় এবং ইসলামাবাদ যদি এর সুনির্দিষ্ট প্রমাণ পায় তবে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।